নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। ফটিকরায় ড্যামডুমে বিজেপি শক্তি প্রদর্শন, 57 পরিবারের 215 ভোটারের যোগদান। বিপিএল কার্ড থাকা সত্ত্বেও মেলেনি বৃদ্ধ ভাতা ও সরকারি ঘর, মুখ্যমন্ত্রীর কাছে 85 বছরের বৃদ্ধের বুক ফাটা আর্তনাদ। নির্মাণের কয়েক বছরের মধ্যে অস্তিত্ব সংকটের রাস্তা, চরিলাম ব্লকের একাধিক এলাকায় চরম ভোগান্তি। চেবড়িতে বিধবা মহিলাকে ঘিরে বিতর্ক, অভিযুক্ত অনুকূল পাল পুলিশের জালে। সাবরুম আদালতে 90 দিনের মিডিয়েশন ফর নেশন ক্যাম্প শুরু, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ। ট্রানজিট পাস ছাড়াই পাথর আমদানি, সাবরুম রেল স্টেশনে বন দপ্তরের অভিযান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে শপথ নিলেন তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা। এখন সংবাদ বিস্তারিত। ফটিকরায় ড্যামডুমে মঙ্গলবার অনুষ্ঠিত হয় একটি উচ্ছ্বাসময় রাজনৈতিক সমাবেশ, যেখানে রাজনৈতিক দিগন্তে নতুন রং ছড়ালো বিজেপি। এই সমাবেশে 57টি পরিবার, মোট 215 জন ভোটার টিপরামথা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। এই সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস, বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং দলের অন্যান্য নেতাকর্মীরা। মঞ্চে নতুন যোগদানকারীরা নিজেদের রাজনৈতিক সংকল্প এবং দলের প্রতি আস্থা প্রকাশ করেন। ফটিকরায় ড্যামডুমের এই সমাবেশ স্পষ্ট করে দিল যে বিজেপি এখন ত্রিপুরার নানা অঞ্চলে নতুন শক্তি ও উৎসাহ নিয়ে প্রবেশ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যতন খুলুঙ্কা সবাইকে নমস্কার। আজকে 7 ড্যামছড়া এবং কচুছড়া টিটিএডিসি যে কনস্টিটিউন্সির সেখানে যে প্রকাশ্য জনসভা, সেই জনসভায় আজকে একটা জনসভা, পাশাপাশি এখানে 57টি ফ্যামিলির 215 জন ভোটার এবং বেশিরভাগই মথার থেকে এবং সিপিএম থেকে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সবাই যোগদান করতে এসছে। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এইভাবে আমাদের রাজ্য বা আমাদের দেশ চলতে পারে না। আজকের এই যে জনসভা, আমি যখন এখানে ঢুকলাম, যে পরিমাণে আমাদের জনজাতি ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, আমি সত্যি আপ্লুত। আমি ভাবতে পারিনি যে এই কয়েকটা বিসির থেকে এত লোক এখানে আজকে আসবে এখানে। এবং আমরা এই যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস, সবার ভাষার প্রতি আমাদের সম্মান, সেটা কিন্তু আজকে ওনার মাধ্যমে আমি একটা ঝলক সেখানে আমি দেখতে পেলাম। আমরাও চাই যে আমরা সব ভাষা জানি, একজন আরেকজনকে জানি, বোঝার চেষ্টা করি। চেষ্টা চলছে ককবরককে কিভাবে, ককবরক ভাষাকে কিভাবে উন্নয়ন করা যায় এবং অন্যান্য ভাষা যে সংখ্যালঘু ভাষা, আমাদের সরকার তার জন্য আলাদা ডিপার্টমেন্টে তার ব্যবস্থা করছে। এখানে দুয়ারে দুয়ারে ঘুরেও যখন মেলে না প্রাপ্য অধিকার, তখন ক্ষোভ আর কান্নায় হয়ে ওঠে শেষ বর্ষা। দীর্ঘদিনের বঞ্চনার যন্ত্রণা নিয়ে প্রশাসনের কাছে আটটা আবেদন জানালেন এক বৃদ্ধ। বিপিএল কার্ড থাকা সত্ত্বেও সরকারি বৃদ্ধ ভাতা পাননি 85 বছরের ঊর্ধ্ব হোসেন মিয়া। তার অভিযোগ, পঞ্চায়েতে গিয়ে একাধিকবার আবেদন ও অনুরোধ করেও কোনো সুরাহা হয়নি, কেবল আশ্বাসই মিলেছে বারবার। তিনি আরো জানান, সরকারি আবাসনের ঘর দেওয়ার কথা বলে গত 2 বছর ধরে তাকে ঘুরানো হচ্ছে। দিব বলে কাগজে নাম নথিভুক্ত করা হয়েছে একাধিকবার, কিন্তু বাস্তবে এখনো ঘর মেলেনি। ফলে অনিশ্চয়তা আর কষ্টের মধ্যে দিন কাটছে তার। সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ এলাকার বাসিন্দা এই বৃদ্ধ নিজের বুক ফাটা আর্তনাদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তার প্রশ্ন, সরকারি তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন মিলছে না প্রাপ্য সুবিধা? এই ঘটনা স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দাদু কি তুইছে আপনার ভাতা? আমার এই যে ভাতাটা আমি পাইছি না,
অনেক দিন যাবত আমি পঞ্চায়েতেও ঘুরছি, আমি অনেক কষ্ট করে খাই, তবে তারা দিব ভাইয়া আমার দিছে না। এটা আমি যদি মুখ্যমন্ত্রীর কাছে আমার এইটুকু আমার একটা আবেদন, আমার দিকে গরিব মানুষ আমার দিকে যদি তাকাইয়া চায় আমি একটা বিপিএল ভুক্ত, তাহলে তারা আমি খুশি বিপিএল ভুক্ত না বিপিএল রেশন কার্ড আপনি? আমি বিপিএল রেশন কার্ড, এরপরে কথা পাইছেন না? আমি ফাঁসি না কাঁদছিও, তার কাছে পঞ্চায়েত আমি কান্দাইছি, আমার দিব ভাইয়া তার আশা দিয়ে আবার কত হইব দাদু বয়সটা? আমার 85 উপরে হইব, আমার কাগজপত্র আমার 85 উপরে হইব। আপনার নাম কি? আমার নাম হোসেন মিয়া। এই জায়গাটার নাম কি? এটা ভরজলা গাঁও সভা 5 নম্বর ওয়ার্ড, বিশ্রামগঞ্জ ননজলা। এটা ভরজলা গাঁও সভা। কোন জায়গায়? এসপি অফিসের লোক আপনার বাড়ি? একটি অফিসের লোক এই তো স্যার আমার বাড়ি। একসময় উন্নয়নের প্রতীক হয়ে গড়ে উঠেছিল যে রাস্তা, আজ সেটি যেন অবহেলার ভারে ভেঙে পড়ার পথে। নির্মাণের কয়েক বছরের মধ্যে অস্তিত্ব হারানোর মুখে চরিরাম ব্লকের এক গুরুত্বপূর্ণ সড়ক, যার দুরবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। চরিরাম ব্লকের বাস্তলি এডিসি ভিলেজের জোরতলি, নলজলা, বয়রামুড়া, গর্জনতলি ও জাঙ্গালিয়া এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই বেহাল রাস্তার যন্ত্রণা সহ্য করছেন। স্থানীয়দের অভিযোগ, 2018 সাল থেকে রাস্তাটির অবস্থা শোচনীয়। বর্ষাকালে পুরো পথ কাদায় পরিণত হয়, আর শুষ্ক মৌসুমে ধুলোর ঝড়ে চলাচল প্রায় দুঃসাধ্য হয়ে পড়ে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়া, শিক্ষার্থী, রোগী ও প্রবীণ নাগরিকরা। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন ঢুকতেও হিমশিম খেতে হয় বলে অভিযোগ এলাকাবাসীর। ফলে নিত্যদিনের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর দাবি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত রাস্তার সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছেন। অতি দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কতদিন ধরে এমন? অনেকদিন ধরে প্রায় 5-6 বছর ধরে এরকম রয়েছে। সব উঠে গেছে ইট ফিস? উঠে গেছে গা, এটা কাজ হয়েছে না। যে সময় দিয়ে গেছে ওই সময় ফিজ উঠে গেছে গা লগে লগে, এ 2-3 দিন লগে লগে। 2-3 দিন ধরে উঠে আছে? হ্যাঁ, উঠে গেছে। প্রত্যেকা কই গেছে রাস্তাটা? এটা নাতুন বাজার থেকে প্রায় গেছে দিক দিয়া এই অবধি রাস্তাটা ওই দশটাপাড়া বাসতলি বয়রামুড়া হইয়া। তা আপনারা চলাচল করতে অসুবিধা নেই? অসুবিধা একটা অনেক অসুবিধা। কালকা তো শুনলাম একটা আগুন লাগছে, ফায়ার সার্ভিসও যেতে আসলে রাস্তার দিকে। ঠিক নেই ঘটনাটা? হ্যাঁ, রাস্তার কারণে যাইতে পারছে না। এই জায়গাটার নাম কি? এটার নাম জুততুলি। জুটতলি। জুততুলি কেমন হয়েছে রাস্তাটা? এটা করে যাওয়া না, বহুত দিন আগে রাস্তাটা করছে, এখন রাস্তাটা বহুত খারাপ হয়ে যেতেছে। বহুত মানুষ এদিকে চলাফেরা করতেছে, এদিকে আমরা এদিকে সোনামুড়া যাওয়া যায়, মেলাগড় সোনামুড়া, রাস্তাটা বহুত খারাপ। রাস্তাটা সরকারের কাছে আবেদন করতেছে রাস্তাটা যেন অতি সত্বর করা হয়। সমাজের নৈতিক অবক্ষয়ে আরেকটি অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চেবরি এলাকায়। এক বিধবা মহিলাকে কেন্দ্র করে ঘটনার জেরে স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উত্তর চেবরি এলাকায় এক বিধবা মহিলার মৃত সন্তান প্রসবের ঘটনাকে ঘিরে ছিচি রব ওঠে এলাকায়। অভিযোগের তীর ওঠে অনুকূল পালের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ওই মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত অনুকূল পাল পলাতক ছিলেন। এলাকাবাসীর আরো অভিযোগ, অনুকূল পাল অতীতেও একাধিক অসহায় মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তাদের জীবন বিপর্যস্ত করেছেন। যদিও এইসব অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। পরবর্তীতে পুলিশ অভিযুক্তকে আটক করেছে বলে জানা গেছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানা। থানার ওসি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 26 তারিখে খোয়াই পিএসে একটা কেস রেজিস্ট্রেশন হয়েছিল, যার কেস নাম্বার 2026 WKH 001 ডেটেড 20/26 সেকশন 91 88 238 of BNS 2023। অ্যাকর্ডিংলি ডিউরিং ইনভেস্টিগেশন এই কেসের দুজনের নামে কেস রেজিস্ট্রেশন হয়েছিল। ওর মধ্যে যে 1 নম্বর আসামি সুমিত্রা রুদ্রপাল অলরেডি অ্যারেস্টেড এবং এখন জেসিতে আছেন। তো আরেকজন ওয়ান্টেড একিউজ ছিল, ওনার নাম অনুকূল পাল, বাবার নাম লেট করুণাকান্ত পাল, বাড়ি চেকি। তো ওনাকে আজকে আমাদের
অ্যারেস্ট করা হয় ওনাকে। তো অ্যারেস্ট করার পরে ওনাকে আজকে এই কেসের তদন্তের স্বার্থে যা যা দরকার ওটা করানো হয়েছে এবং ওনাকে আজকে কোর্টে প্রেরণ করা হয়। দীর্ঘ সূত্রিতা কাটিয়ে ন্যায় বিচারকে আরো গতিশীল ও মানবিক করে তুলতে নতুন উদ্যোগ নিল সাব্রুম আদালত। বিচারাধীন মামলাগুলি দ্রুত ও সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে শুরু হতে চলেছে 90 দিনের বিশেষ কর্মসূচি মিডিয়েশন ফর নেশন ক্যাম্পিং। খুব শীঘ্রই সাব্রুমে এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজের আদালতে এই মধ্যস্থতা প্রক্রিয়া চালু হবে। এই উপলক্ষে মঙ্গলবার সাব্রুম আদালত প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় এক সচেতনতামূলক র্যালির। উদ্যোগে ছিল সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস কমিটি। র্যালিতে বিচারক, আইনজীবী, আদালতের কর্মী ও পুলিশ আধিকারিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস রূপশ্রী দেব, এসডি জেএম এন.আর. রাকেশ এবং মিডিয়েটর আপন দত্ত সহ অন্যান্য বিচার বিভাগীয় আধিকারিকরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস রূপশ্রী দেব জানান, দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা মামলাগুলিকে দ্রুত ও সৌহার্দ্যপূর্ণ উপায়ে নিষ্পত্তি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মধ্যস্থতার মাধ্যমে সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে এবং বিরোধমান পক্ষগুলির মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সমাধানের পথ প্রশস্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই বিশেষ মিডিয়েশন ফর নেশন ক্যাম্পের মাধ্যমে বিচার ব্যবস্থায় গতি আনার পাশাপাশি আদালতের মামলার জটও অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমাদের এই র্যালির উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে অবগত করা যে মধ্যস্থতার মাধ্যমে আমাদের কোর্ট থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে মামলা শেষ করার জন্য। তো তার জন্য আমরা এই র্যালিটি আজকে বের করেছি এবং আমাদের মিডিয়েশন খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং জনসাধারণ খুবই নিজেরা এসে নিজেদের মামলা নিজেদের মধ্যে শেষ করতে পারবে, সেই সুযোগটা এই কোর্ট থেকে করে দেওয়া হচ্ছে। তো সেটার জন্যই আমাদের আজকের এই র্যালি এবং আমরা চাইবো যে সবাই যাদের সেটাতে পার্টিসিপেট করে এবং উপকৃত হতে পারে। রেল লাইনের গর্জনের আড়ালে যেন চলছিল নীরব কারবার, কিন্তু শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের তৎপরতায় ফাঁস হয়ে গেল অবৈধ পাথর আমদানির অভিযোগ, আর তাতে চাঞ্চল্য ছড়ালো সাব্রুম রেল স্টেশন এলাকায়। মোট 21টি ওয়াগনে করে বিপুল পরিমাণ পাথর এসে পৌঁছে সাব্রুম রেল স্টেশনে। প্রাথমিকভাবে জানা যায় জিরানি এলাকা থেকে এই পাথর আনা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে বন দপ্তরের একটি বিশেষ দল হঠাৎ অভিযান চালিয়ে রেল স্টেশনে উপস্থিত হয় এবং সঙ্গে সঙ্গে নথিপত্র যাচাই শুরু করে। বন দপ্তরের দাবি, সংশ্লিষ্ট ব্যবসায়ী মোট 650 কাম পাথর নিয়ে এসেছিলেন, তবে বৈধ ট্রানজিট পাস অর্থাৎ টিপি চাইলে তিনি মাত্র 400 কাম পাথরের নথিপত্র দেখাতে সক্ষম হন। বাকি 250 কাম পাথরের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বন দপ্তর ওই অংশের পাথর বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত করা পাথরগুলি মনুবাজার ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গেছে। রেলপথ ব্যবহার করে পাথর মাফিয়াদের এমন দৌরাত্ম্য রুখতে আগামী দিনে আরো কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানো হবে বলে বন দপ্তর স্পষ্ট জানিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জাতীয় সংসদ ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শপথের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন। তিনি দুর্নীতি দমন, বিনিয়োগ বাড়ানো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলারও উদ্যোগ নেওয়ার কথা জানান। বাংলাদেশের নির্বাচনের পর এই মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করায় দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিশ্লেষকদের মতে জন আস্থা অর্জন ও অর্থনৈতিক চাপ মোকাবিলার নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হবে। এখন সবার দৃষ্টি সরকারের প্রথম দিকের কার্যক্রম ও প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়িত করে। ব্যুরো রিপোর্ট,
নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।